ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাই আজকে হারে হারে টের পেল বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে আজকে যেভাবে তানজিম হাসান সাকিব এবং শামীম হোসেন পাটোয়ারি নিজেদের বোলার এবং ব্যাটার পরিচয়কে পেছনে ফেলে রীতিমতো পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠলেন, তাতে করেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ কষ্টার্জিত এক জয়ের দেখা পেল। অথচ এই দুজন যদি নিজেদের বোলার এবং ব্যাটারের পরিচয়কে পেছনে ফেলে অলরাউন্ডার হতে না পারতেন, তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। অবশ্য আমাদের প্রধান নির্বাচক থোড়াই কেয়ার করবেন তাদের এই অলরাউন্ড নৈপুণ্য, যে কারণে তিনি অনেকটা দম্ভ ভরেই বলতে পারেন মেহেদী হাসান মিরাজ যতদিন জাতীয় দলে অন্তর্ভুক্ত হবেন, ঠিক ততদিন মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রবেশ করতে পারবে না। এমন অর্বাচীন মার্কা কথাবার্তা কেবলমাত্র বাংলাদেশের প্রধান নির্বাচকের পক্ষেই বলা সম্ভব, বিশেষ করে যেখানে শ্রীলঙ্কান কন্ডিশনে স্পিন বোলিং অলরাউন্ডাররা তুলনামূলক বেশি সুবিধা আদায় করতে পারেন ফাস্ট বোলারদের চাইতে। সেখানে অবশ্যই যে কোনো দল চাইবে তার দলে স্পিন বোলিং অলরাউন্ডার যাতে বেশি থাকে, অথচ আমাদের প্রধান নির্বাচক অনেকটা অর্বাচীনের মতোই মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলের বাইরে রাখলেন। সেই মোসাদ্দেক হোসেন সৈকত, যে সৈকত সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এবং ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। দেখুন, আমরা যদি আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? শুরুতেই বাংলাদেশ 248 রানের যে পুঁজিটা দাঁড় করাতে সক্ষম হয়েছিল, সেখানে কিন্তু বড় ধরনের ভূমিকা ছিল শেষ দিকে তানজিম হাসান সাকিবের 33 রানের সেই দুর্দান্ত ইনিংসটা। আপনি যদি মনে করেন তানজিম হাসান সাকিব 33 রানের সেই ইনিংসটা খেলতে না পারত, তাহলে কি বাংলাদেশ এই ম্যাচে 16 রানের এই বিজয়ের দেখা পেত? আমার তো মনে হয় না দেখা পেত। এমনকি যেভাবে তানজিম সাকিব ব্যাটিং করছিলেন, তাতে করে তাকে যদি শেষ দিকের ব্যাটাররা খানিকটা সঙ্গ দিতে পারতেন, তাহলে কিন্তু বাংলাদেশ দলের সংগ্রহ আরো বেশিও হতে পারত। অর্থাৎ 25 বল আগে যদি বাংলাদেশ আউট না হতো এবং বাকি 25 বল বাংলাদেশ খেলতে পারত এবং বাকি 25 বলে যদি অন্তত 25 রান করতে পারত, তাহলে বাংলাদেশের সংগ্রহ 273 দাঁড়াতে পারত। এবং কে না জানে এই উইকেটে 273 কত বড় সংগ্রহ হতো শ্রীলঙ্কার সামনে। সেক্ষেত্রে এত কষ্টার্জিত জয় অর্জন না করে আরো সহজেই হয়তোবা বাংলাদেশ এই ম্যাচে বিজয়ী হতে পারত। অবশ্য শুধু ব্যাটিং না, বোলিংয়েও বেশ ভালো একটা প্রভাব রেখেছেন তানজিম সাকিব। প্রথমেই তিনি শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটার নিশাঙ্কার উইকেট তুলে নেন এবং শেষ দিকে শেষ ব্যাটার হিসেবে চামারার উইকেট তুলে নেন। অর্থাৎ 2 উইকেট তুলে নিয়ে পাশাপাশি 33 রানের একটা কার্যকর ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন বোলার তানজিম হাসান সাকিব, আজকে অলরাউন্ডার তানজিম হাসান সাকিবে কনভার্ট হয়ে। অন্যদিকে শামীম হোসেনকে আমরা মূলত ব্যাটার হিসেবেই চিনি, সেই শামীম হোসেনও কিন্তু আজকে রীতিমতো কার্যকর অলরাউন্ডারে রূপান্তরিত হলেন। প্রথমেই 23 বল মোকাবেলা করে 22 রানের একটা কার্যকর ইনিংস খেললেন এবং পরবর্তীতে বল হাতে রীতিমতো চমক উপহার দিলেন। মজার বিষয় হচ্ছে আজকে শামীম ছিলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সবচাইতে মিতব্যয়ী বোলার। 9 ওভার বোলিং করেছেন, একটি মেডেনের দেখা পেয়েছেন এবং 2.44 রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন এবং সেই উইকেটটিও হচ্ছে প্রতিপক্ষ দলের অধিনায়ক চারিত আসালাঙ্কার, যিনি আগের ম্যাচেই 106 রানের একটা অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। সুতরাং এ কথা অত্যন্ত যৌক্তিকভাবেই বলা যায় এই দুই অলরাউন্ডারের অলরাউন্ড নৈপুণ্যের উপর ভর করেই শেষ পর্যন্ত বাংলাদেশ কষ্টার্জিত এক জয়ের দেখা পেয়েছে। যদিও বা অবশ্যই এই ম্যাচে আপনাকে স্যালুট জানাতে হবে বাহাতি স্পিনার তানভীর ইসলামকে, যিনি মাত্রই ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই প্রথমবারের মতো 5টি উইকেটের দেখা পেয়েছেন। তবে মজার বিষয় কি জানেন?
যে তানভীর 5টি উইকেটের দেখা পেয়েছেন, সেই তানভীর কিন্তু প্রথম 2 ওভারেই বেধড়ক পিটুনি খেয়েছিলেন। প্রথম 2 ওভারে তিনি 22 রান খরচা করেছিলেন। পরবর্তীতে নিজের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রত্যেক ওভারেই তিনি উইকেটের দেখা পেয়েছেন এবং শেষ অবধি 39 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেছেন এবং তার এমন দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার স্বরূপ এই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন 28 বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। পরবর্তীতে যদিও বা শেষ দিকে লিয়ান আগে যে ধরনের আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, তাতে করে জয়টা কিন্তু শ্রীলঙ্কাও পেতে পারত। বিশেষ করে যেভাবে তিনি 85 বল মোকাবেলা করে 78 রানের একটা কার্যকর ইনিংস খেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন, তাতে করে শেষ দিকে মুস্তাফিজুর রহমানের সেই দুর্দান্ত স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে যদি আউট না হতেন, তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। অন্যদিকে আপনি যদি বাংলাদেশ দলের ব্যাটারদের দিকে তাকান, তাহলে অবশ্যই বলতে হবে আজকে পারভেজ ইমন যে ধরনের একটা স্টার্ট দিয়েছেন, তাতে করে তাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে। তবে তার এই ইনিংসটাকে অবশ্যই আরো বড় ইনিংসে কনভার্ট করার দরকার ছিল। পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে প্রথমে নিজের ইনিংসটা বিল্ড করলেন তাওহিদ হৃদয় এবং পরবর্তীতে আক্রমণাত্মক ক্রিকেট খেলে নিজের 50 তুলে নিলেন, তাতে করে তাওহিদ হৃদয়কেও অবশ্যই কৃতিত্ব দিতে হবে। যদিও বা তাওহিদ হৃদয় যদি সেভাবে রান আউটটা না হতেন, তাহলেও আমাদের স্কোরটা আরেকটু বড় হতে পারত। তবে আক্ষেপ থেকেই যায় জাকের আলী অনিকের ব্যাটিং নিয়ে, কারণ যে সিচুয়েশনে তিনি ব্যাটিং করতে নেমেছিলেন, সেই সিচুয়েশনে 40 বলে 24 রান কখনোই মানানসই নয়। বিশেষ করে প্রথম ম্যাচে যেভাবে তিনি আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন, যদি আজকে ঠিক তেমন একটা আক্রমণাত্মক ইনিংস খেলতে পারতেন, তাহলে বাংলাদেশের সংগ্রহটা আরেকটু বড় হতেই পারত। প্রিয় দর্শক, যেভাবে আজকে বাংলাদেশ অলরাউন্ড নৈপুণ্যের মধ্য দিয়ে শ্রীলঙ্কাকে পরাজিত করলো, তাতে করে বাংলাদেশ দলের এই বিজয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।